সবাইকে শুভ সময়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা চেষ্টা করি ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের সাথে ভারতের যে অবস্থা, ভারত যে আমাদের ট্রান্সশিপমেন্টের যে সুযোগ ছিল বাংলাদেশের গুলো ভারতের উপর দিয়ে অন্য দেশে যাওয়া, যেমন নেপাল বা ভুটান, সেসবগুলো বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার ক্ষতি হলো কিনা, এই সকল নিয়ে আসলে আমরা সবসময় চেষ্টা করি উত্থাপন করার জন্য। আপনারা জানেন যে জুলাই এবং গত বছরের জুলাই অগাস্টের যে আন্দোলন, সেটা আসলে মেটিকুলাসলি ডিজাইন আন্দোলনে করে ক্ষমতার বেদখল হয়েছে এবং সেখানে ইন্দো প্যাসিফিক জোনে ভারতকে উত্তেক্ত করে সেখানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করার সম্ভাবনা দেখা দিয়েছে বা করছে, যেটাতে ভারত রাষ্ট্রকে খেপিয়ে তোলার কারণ হতে পারে। কিন্তু বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বা রাষ্ট্র ভারত আমাদেরকে ৭১ সনে স্বাধীনতা সংগ্রামে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, বর্তমান সরকার অবশ্যই যে সরকার এখন দেশ চালাচ্ছেন, তারা ইচ্ছে করলেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন বা পারতেন, এবং তাহলে বাংলাদেশের এই ক্ষতির সম্মুখীন হতো না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের ৮৬ জন, আমি এক একটা করে যদি উত্থাপন করি, যে যদি দেখি বাংলাদেশের বিচার বিভাগ বলতে কোনো কিছু কি এই মুহূর্তে অবস্থান করছে? অবশ্যই না। আজকে দেখা গেল ৩ বছরের শিশুকে পর্যন্ত জেলে দেওয়া হয়েছে, এবং এসবগুলো হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের তাদের কাছে এই ইনফরমেশন গুলো চলে এসেছে। ১০০ জনের মতন বা ৮৬ জনের উপরে যে আমি বলছি লয়ার্সদেরকে, অ্যাডভোকেটদেরকে জেলে পাঠানো হলো। তাদের আবার উচ্চ আদালত থেকে জামিন ছিল। নিম্ন আদালত কি তাহলে উচ্চ আদালতের আদেশকে অমান্য করছে? তার এই যে বিচার ব্যবস্থার যে বিচারহীনতার, এই সকল নিয়েই আমাদের কাজ, এবং আমরা যাতে আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে ওনারা জানেন, সেটা নিয়েই আমরা আমরা প্রশ্নগুলো করি, এবং ভবিষ্যতে যখনই সুযোগ আসে তখনই প্রশ্নগুলো উত্থাপন করব। আজকে সে সুযোগ আসেনি, তার মানে এই নয় যে আগামীকালকে বা পরশুদিন এই সুযোগ আসবে না, আসলেই আপনাদের সামনে আবার তুলে ধরবো। আরেকটি সংবাদের কথা বলি, যে আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রাক্তন প্রসিকিউটর, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন, তাকে প্রথমে অনেকদিন আগে ৪-৫-৬ মাস আগে ওনাকে অত্যাচার করা হয়েছে, চুল কেটে দেওয়া হয়েছিল, এবং ওনাকে এখন আবার গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতারের পর এই যে বর্তমান যে মেটিকুলাসলি ডিজাইন করা সরকারের মব বাহিনী গিয়ে তার বাড়ি লুটপাট করেছে, ধ্বংস করেছে, এবং বেদখলও করেছে, দখলও নিয়েছে। এসবগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, এবং স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউসের সমস্ত জায়গায় আসছে। আইনজীবীদের নমিনেশন দিতে দেয়নি, সেটা অবশ্যই জানি। সেটা খুবই লোকাল একটি বিষয়, এটা খুবই অপরাধ, একটা বড় অপরাধ, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এর চেয়ে বড় বড় অ্যাট্রোসিটি রয়ে গেছে। যেমন ৮ বছরের শিশুকে রেপ করে হত্যা করা, আরেকজন ৮ বছরের শিশুকে রেপ করার পর তার বাবা, হিন্দু বাবা, যখন বিচার চাইতে গেল তাকে হত্যা, এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যে জিনিসটা চেষ্টা করছি সেখানে হলো, যেটা ইন্দো প্যাসিফিক জোনে যুক্তরাষ্ট্র যে বিষয়টা সুস্পষ্টভাবে চায়, সেটা হলো গণতন্ত্র, ইনক্লুসিভ গণতন্ত্র। আপনারা জানেন যে গত ২০২৪ সনের জানুয়ারি মাসের নির্বাচনের পর আমি যখন যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে কি অভিনন্দন জানিয়েছেন কিনা, ওনারা উত্তর দিয়েছিলেন যে আমরা বাংলাদেশের যে কোনো সরকারের সাথে, কারণ এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, এবং সেই কাজে আমরা অবশ্যই তাদের সাথে কাজ করব। কিন্তু লক্ষ্য করে দেখবেন, তারা কিন্তু সবসময় বলছে ইনক্লুসিভ নির্বাচন, মানে সর্বদলীয়, সবার যাতে অংশগ্রহণ হয়, সেই নির্বাচনের কথা। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যেই সরকার অবস্থান করছে, বসে আছেন, সেই সরকার বাংলাদেশের সংবিধান অনুসারে ওনারা শপথ করেছেন, কিন্তু বাংলাদেশের সংবিধানের কোনো অনুচ্ছেদেই সরকারের বিবরণ নেই। এবং আবারও বলা হয়েছে যে তারা এই সরকার কিভাবে শপথ গ্রহণ করলেন, যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে নোট চেয়েছেন, যে নোটের মাধ্যমে এটা লিগ্যালাইজ করা হয়েছে। কিন্তু বিষয়টা একজন কিন্তু বাংলাদেশের উচ্চ আদালতে দাবি করেছিলেন, আদালতে চেয়েছিলেন যে আপনারা যে নোট দিয়েছে সেটাকে দেখান, কিন্তু সেটা কিন্তু দেখানো হয়নি। তার অর্থ কি? যে অর্থটা হলো, যে সরকারি বাংলাদেশে এখন অবস্থান করছে, এই সরকারের
শূন্য অবস্থা, মানে ওটা কখনোই লিগাল ছিল না, তাদের আসলে লিগালিটি নেই। যদি লিগালিটি না থাকে তাহলে অথরিটিও নেই। অথরিটি না থাকলে যে এক্সিকিউশন গুলো হচ্ছে, যে কেসগুলো হচ্ছে, যে বিচারহীনতা হচ্ছে, যে আদেশগুলো হচ্ছে, সমস্ত কিছুই বিগিনিং থেকে না ভয়েড। অতএব এইটা যখন এই ভয়ই এই সরকার শুধু সময় কাটাচ্ছে বিভিন্ন কথা বলে আজকে এই কথা, এবং এখন একটা সুর তোলার চেষ্টা করছে যে মানুষ নাকি তাদেরকে 5 বছর আরো 5 বছর চায়। শুনুন, বাংলাদেশের মানুষকে খেপিয়ে তোলা যেরকম খুব সহজ কাজ, তেমন বাংলাদেশের মানুষ সবই বুঝে যে আপনারা যারা এখন ক্ষমতায় বসা তাদের আসল লক্ষ্যটা কি। আপনাদের যদি লক্ষ্য হয় বাংলাদেশের ভালো করার, বাংলাদেশকে আপনাদের ভাষায় গণতন্ত্রের ইনক্লুসিভ অবস্থায় ফিরে যাওয়ার, সেখানে নির্বাচন দিয়ে আপনারাও দাঁড়িয়ে পড়ুন এবং আপনারা নির্বাচিত হয়ে আসলে আমার কারো তো কোনো অসুবিধা নেই। কিন্তু 71কে ধ্বংস করে, আজকে 71-এর সমস্ত কিছু স্মৃতি 32 নম্বর ধ্বংস করে আপনারা বাংলাদেশে যে দুর্বিষহ একটা অবস্থা তো করে তুলেছেন, সেটা অবশ্যই বন্ধ করতে হবে। সমস্ত আমাদের প্রেসের যত মেম্বার, আমি বলছি সমস্ত সাংবাদিক যাদেরকে বিনা বিচারে প্রায় 9 মাস বা 8 মাস ধরে আটক করে রেখেছেন এবং ফ্যাব্রিকেটেড হত্যা মামলায় আটক করে রেখেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক প্রথিতযশা লোকস্বজন এই মুহূর্তে জেলখানায় বন্দী, যারা প্রায় তাদের সকলেই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে হয় তারা বীর মুক্তিযোদ্ধা, না হয় তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাদের সকলকেই জেলে আপনি পুরেছেন। এবং এই সকল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সমস্ত বিষয় সবসময় তুলে ধরার আমার এই প্রচেষ্টা। আসলে এই ছিল এতক্ষণ ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের এই লবি থেকে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তার কিছু উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন হয়তোবা অনেকদিন আমাকে এইভাবে সরাসরি আমার মূল পেজ থেকে দেখেননি, লাইভে আসতে দেখেননি। রব ভাই, আপনি কেমন আছেন? আপনার ভালো থাকবেন। আমাকে ইনবক্স করেন, হয়তোবা আপনার সাথে দেখা করেও যেতে পারি। তার পরবর্তীতে দেখি আর কোনো প্রশ্ন যদি কারো কিছু থাকে আপনারা বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের মানুষের জয় হবেই, এবং এটা খুব দূরে নয়। আজকে দেখলাম একদল উগ্রপন্থী ইসলামের নাম দিয়ে ইসলামের নামকে ব্যবহার করে একটি দল, হেফাজত ইসলাম একটি দল বাংলাদেশের কি রিপিট করছেন কথাগুলো, পরিবর্তন করতে চায়। হ্যাঁ, বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চায়, বাংলাদেশকে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়। এসবগুলো তো 71-এর পরাজিত শক্তিরা চেষ্টা করে যাচ্ছে। তবে আপনাদের আশার বাণী শোনাতে চাই যে এই বাংলাদেশ বাঙালির, এই বাংলাদেশ আপনাদের, এই বাংলাদেশ আপনার আমার। এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠা পেতে আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছি। আমাদের আন্তরিক সহায়তার অর্থ হলো যে বিশ্বব্যাপী আপনাদের নিজেই প্রচার করতে হবে। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। আমরা বাংলাদেশে যখনই কোনো ধরনের অ্যাট্রোসিটি বা কোনো কিছু ঘটছে, আমরা সেটা এখানে তুলে ধরছি। বাংলাদেশ কি মব বন্ধ হবে কিনা, মানুষ প্রতিনিয়ত আতঙ্ক। বাংলাদেশের মব বন্ধ হবে কিনা সেই বিষয়টা ইউনূস সরকারের উপর প্রচন্ড চাপ হয়েছে পৃথিবীর প্রায় সকল দেশ থেকেই। আগামী 14 এবং 15 তারিখে যাচ্ছে আমেরিকান পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ 2 জন বাংলাদেশে। তারা বাংলাদেশ সরকারের সাথে এবং ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের অবস্থান নিয়ে তাদের সাথে দেন দরবার করবেন, কথা বলবেন। দেশের সার্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, এই প্রশ্নটার উত্তর আসলে কিন্তু আমার কাছে নেই। এটা আওয়ামী লীগকে আপনার প্রশ্ন করতে হবে, এবং আওয়ামী লীগের নেতৃত্ব তাদেরকে ডিসিশন নিতে হবে যে তারা কিভাবে, কারণ বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল হলো এই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন যেরকম সম্ভব না, এরকম ঠিক আওয়ামী লীগ জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি দেখিনি অন্ততপক্ষে যে কোনো নির্বাচন তারা বয়কট করছে। কারণ নির্বাচনে হয়তোবা তাদেরকে পরাজিত করা হবে বিভিন্ন কারসাজি করে, কিন্তু তারা নির্বাচনের এই কারসাজি নিয়ে পরবর্তীতে আন্দোলন তৈরি করতে পারেন। এই জন্যই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা একেবারেই অসম্ভব হবে বলে আমি মনে করছি। আব্দুল আজিজের মুক্তির পাওয়ার পর রেলগেট থেকে মাফ করে মারধর করা হয়েছে। হ্যাঁ, এটা স্টেট ডিপার্টমেন্টে উঠবে খুব শীঘ্রই, আপনাকে আমি বলতে পারি। বাংলাদেশের এই সকল অবস্থার জন্য যে গোষ্ঠীটা দায়ী, তাদের পায়ের নিচে মাটি নেই। এই জন্য তারা, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পপুলার এই মুহূর্তের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি পৃথিবীর 75 রাষ্ট্রের ট্যারিফ 90 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। কিন্তু বাংলাদেশের এই
ইলিগাল সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে ডক্টর ইউনূসের কথা নিয়ে। এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বারবার নিজেদের ভিতরে, আপনার প্রতিবেশীদের মাঝে যারা এই বিষয়টা এখনো পর্যন্ত বুঝতে পারছে না, তাদের সকলের কাছে আপনারা তুলে ধরবেন। বাংলাদেশ সহ আমাদের ইন্দো প্যাসিফিক জোন, যেটাকে আপনি বলতে পারেন যে যেটা বিমস্টেক, সেটা হলো বঙ্গোপসাগর কেন্দ্রিক, চতুর্দিকের বঙ্গোপসাগরের প্রায় চতুর্দিকের এই দেশগুলো নিয়ে বিমস্টেক। তারপরে ইন্দো প্যাসিফিক কি বলতে হবে, যে এই যে ইন্ডিয়ান ওশান থেকে আরম্ভ করে প্যাসিফিক ওশান পর্যন্ত এই বিরাট অঞ্চলকে, পৃথিবীর একটা বিরাট অঞ্চলকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয়। এবং সেই অঞ্চলের ডিপ্লোম্যাসি, পলিটিক্স অ্যান্ড পলিসি নিয়েই আমার কাজ। বাংলাদেশ, ভারত এবং এই জায়গাগুলোতে যে ধরনের আন্তর্জাতিক পলিটিক্স হচ্ছে বা সেই সকল নিয়ে আমি প্রস্তুত থাকি। আমি প্রায়শই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করি, কারণ বাংলাদেশ এমন একটি জায়গায়, যে জায়গাটি ইন্দো প্যাসিফিকের মৌলিক একটি জায়গা এবং বঙ্গোপসাগরে অনেক দেশের উপস্থিতি, তারা চেষ্টা করে উপস্থিত থাকার জন্য, এবং বিভিন্ন ধরনের লবিং এবং আন্তর্জাতিক পলিটিক্স সেখানে হয়। স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত থেকে বাংলাদেশ ইস্যু কি প্রশ্ন করেছেন। আমাদের এই স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং গুলো এখন এই ট্রাম্প প্রশাসনের সময়ে প্রতিদিন হয় না, এটা হয়তো বা পরিবর্তন হবে। আগে যেখানে সোমবার টু শুক্রবার প্রায় প্রতিদিনই এটা এখানে হতো, সেখানে এখন সপ্তাহে অনেক সময় এক সপ্তাহ মিস যায়। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উত্থাপন করি, আপনারা আমার সাথে থাকবেন। আমরা যখনই কোনো কিছু বাংলাদেশে কোনো ধরনের প্রেস ফ্রিডম তো একদম একেবারেই নেই, যেটা বিচার বিভাগ, সেখানে কোনো ক্রমেই একজন এমপি, ওনাকে একজন প্রাক্তন এমপি, ওনাকে বেল দেওয়ার পর সেখানে আবার এই সরকারের পোষ্য জঙ্গি গোষ্ঠী আবার আক্রমণ করে তাকে আবার পুলিশের হাতে তুলে দেয়। এইটা হলো এই দেশ। তো আমরা স্বাধীনতার মৌলিক লক্ষ্য তো এই দেশ নয়, এবং এই দেশকে আমরা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করতে হবে সেটা আপনাদেরই করতে হবে। আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে আবারও ঘুরে দাঁড়াতে হবে, এবং এই দেশটি আপনার আমার সকলের। এই দেশটি নিশ্চয়ই যে এখন যে জঙ্গি বাহিনী দেশ দখল করে আছে সেই তাদের নয়, এই দেশটি ৭১-এর, এই দেশটি আসলেই জয় বাংলার। অতই হতবাক হচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক তথা যে পরিস্থিতি উদ্ভব ঘটলো, সেটা টোটালি মেটিকুলাসলি ডিজাইন, ইটস নট ইভেন প্ল্যান, ইট ইজ ডিজাইন। একদম পুঙ্খানুপুঙ্খ রূপে এই ডিজাইনটা তৈরি করা হয়েছিল। আমরা যখন এটা প্রাথমিকভাবে বলতাম, তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না। কিন্তু প্রফেসর, অনেকেই এখন প্রফেসর ডক্টর ওনাকে বলতে অস্বীকার করছেন, এবং সেই দলে আমিও। মোহাম্মদ ইউনূস যখন ইউএন মানে তাদের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কে ছিলেন, উনি কিন্তু নিজেই এই ভিডিও সহ খুবই প্রচারিত, যে উনি নিজেই স্বীকার করলেন যে এটা মেটিকুলাসলি ডিজাইনড একটা ঘটনা, যেটাকে বলা যেতে পারে প্রাসাদ ষড়যন্ত্র হিসেবেই বলা যাবে। কারণ এটা যেটাকে আমরা বলি রেভলিউশন, আমরা কি যেটাকে বলি আন্দোলন, এই ধরনের কোনো এলিমেন্ট সেখানে ছিল না। কারণ আন্দোলনের বিভিন্ন থাকে, এলিমেন্ট গুলো একটাও খুঁজে পাবেন না সেখানে। কিন্তু আন্তর্জাতিক ভাবে যে ডিজাইনটা করা হলো, সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না। স্পেশালি ভলকার তুর্কের কথা যখন আজকে এখানে বলা হচ্ছে, উনি হলেন কমিশনের প্রধান। ওনার মামুন ভাই ইতিমধ্যে কথাগুলো বলেছেন, সেখান থেকে শুধু আমি যে লাইনটা মোটা দাগে বলবো, সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই, তাকে অপেক্ষা করতে হবে। ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো, তখন ওনারা রিপোর্ট করবেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি, আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব, এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে। এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই। তার টেলিফোন উঠানোর ক্ষমতা তার নাই অফিসিয়াল হিসাবে, যে আমি ভলকার তুর্ক, যেটাকে ইংলিশে উনি সেদিন বিবিসির সাথে বোধ হয়, তাই না, বিবিসির সাথে উনি বললেন যে এবং আমি করেছি। উনি আবার মনে খুব গর্ব করে বললেন যে আমি করেছি। সো যে কোনো আইনে, মানে আমরা যদি যাই জাতিসংঘের সনদে, সেখানে তো আপনি বললেন দীপান নেতা নাম্বার দিয়ে বললেন। আমাদেরকে যারা শুনছেন প্লিজ খুঁজে দেখুন কথাটা, যদি আপনারা প্রমাণ করে দেন যে এটা সত্য নয়, তাহলে আমরা মেনে নেব। দ্বিতীয়ত, যে কোনো যে প্রাথমিক শর্ত একটি সার্বভৌম দেশের সাথে, এমনকি প্রতিবেশী রাষ্ট্র, যোগাযোগ সে সরাসরি আমাদের আর্মি প্রধানের সাথে করতে পারবে না। এটা খুবই প্রচলিত বিষয়, কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে
এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির মাধ্যমেই আসলে যাওয়া উচিত, যে আমরা এই বিষয়টা চাই। তাহলে অর্থটা কি দাঁড়ালো? বাংলাদেশের সরকারকে হটানোর জন্য, বাংলাদেশের যে স্থিতিশীল একটি পরিস্থিতি এবং যেভাবে উন্নয়ন ঘটছিল সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে 100 বছর পিছিয়ে দেওয়া, এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা, আমি রিপিট করছি, যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময় ধরে বাংলাদেশকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম থেকে মুক্ত করেছিলেন। বাংলাদেশের মুক্ত করেছিলেন এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম আমরা তো আর এটাকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারবো না, সুইজারল্যান্ডেও হচ্ছে অনেক ঘটনা ঘটে, কিন্তু বাংলাদেশে এই যে নৈরাজ্যবাদ, এই যে মব, এই যে কিলিং, এই যে জ্বালাও পোড়াও, এসবগুলোকে ফিরিয়ে এসবগুলো আনার জন্য এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিতভাবে যুক্ত। এখন দেখতে পাচ্ছি জাতিসংঘ, যেটা হস্তক্ষেপ, একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ। এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের, আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন, যেটা অনেকে অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করেন, কিন্তু এটার অর্থটা হলো, যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের, এবং শত শত বৎসরের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন, অতএব এই বিষয়টা আপনারাই দেখবেন। বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড় নেইবার, তারাই দেখবে, এবং সেখানে ডক্টর ইউনূস একটা অ্যাগ্রেশন করেছেন। এখন এটা প্রমাণিত, এর সাথে জাতিসংঘ সরাসরি ভাবে যুক্ত।